সেবার তারানাথের সঙ্গে তার গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছিল আমার। এর আগে একবার এই অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম, তবে সেবার আমি ও কিশোরী দুজনেই চলে গিয়েছিলাম তার গ্রামে, তাকে না জানিয়ে, এক প্রকার চমকে দেওয়ার জন্য। কিন্তু এবার যে সময়ের ঘটনা বলছি তা হয়েছিল কিশোরীর অবর্তমানেই। এক কথায় বলে দিই, কিশোরী সেই সময় গিয়েছিল তার গ্রামের বাড়িতে কিছু কাজের জন্য। কলকাতায় মারদাঙ্গা চলছে, পরিবেশ একেবারে উত্তপ্ত দেখে অনেকেই শহর ছেড়ে তখন গ্রাম ঘেঁষা হয়ে পড়ছিল বলাই বাহুল্য। এমন অসংলগ্ন অবস্থায় যখন হুগলি স্টেশনে নেমে আমরা রামজয়পুরের গরুর গাড়ি ধরলাম, তখন সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। তারানাথের চোখে মুখে একটা প্রশান্তির ছায়া। বললাম, ঠাকুরমশাই, যদি ভুল না করি আমার অনুমান আপনার মনে কিছু একটা ব্যাপার আসা যাওয়া করছে এই গরুর গাড়িতে ওঠার পর থেকে, কি বলেন? হ্যাঁ, তা করছে বই কি। দেখো, কলকাতার ওই পচা নর্দমার পাশের এক চিলতে ঘরের থেকে বেরোতে পারলেই মনটা ভালো লাগে। তার উপর সেই বেরিয়ে পড়ার গন্তব্য যদি নিজের গ্রামের বাড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। তবে এখন যে ব্যাপারটা মাথায় ঘোরাফেরা করছে তা এক মারাত্মক ঘটনার বিষয়বস্তু, যে ঘটনার সারমর্ম আমায় বুঝিয়ে দিয়েছিল জীবনের প্রথম বাসস্থান আর জীবনের প্রথম ভালোবাসা। এই দুটি জিনিস তুমি যতই ভুলে যাওয়ার চেষ্টা করো না কেন, এই দুটি স্মৃতি ঠিক নিঃশ্বাসের মতো জীবনের শেষ দিন পর্যন্ত বহন করতেই হবে। কিরকম, কোন দর্শনের সাপেক্ষে আপনি এই কথা বলছেন? বলছি শোনো। মুর্শিদাবাদ জেলার জামডাঙ্গা নামক গ্রামে বেশ কয়েকদিনের জন্য একবার এক সজ্জন ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। অনেক রকমভাবে বুঝিয়ে ও আমায় দিয়ে বাড়িতে মা লক্ষ্মীর প্রতিমা প্রতিষ্ঠা না করিয়ে ছাড়লই না। বাড়ির সমস্ত নিয়মাবলী ও উপাচার মিটিয়ে অবশেষে তাদের কাছের থেকে অনুমতি পেলাম। আবার শুরু হয়ে গেল আমার সেই বাঁধা ধরা জীবন। পথে পথে ঘুরছি আর ভাবছি কি একটা কাজ যেন আমায় খুব শীঘ্রই করতে হবে, কিন্তু কি সেই কাজ তা কিছুতেই বোধগম্য হচ্ছে না। প্রায় একদিন টানা অবিশ্রান্ত হেঁটে অবশেষে যে গ্রামটিতে রাত কাটানো ছাড়া আর কোনো উপায় রইল না, সেই গ্রামের নাম নন্দনপুর। তবে অস্বাভাবিক ঘটনা ও দৃশ্যপট আমার পিছু ছাড়ে না বলে কিনা জানি না, গ্রামের সীমানায় পৌঁছনো মাত্রই লক্ষ্য করলাম একটি মোটা শিরীষ গাছের নিচে একটা লোক উপুর হয়ে শুয়ে আছে। নিশুতি নির্জন রাত্রি। গ্রামের মানুষ এমনিও সন্ধ্যার পরে আর বাড়ির বাইরে থাকতো না সে সময়। চাষবাসের জীবিকায় থাকা মানুষেরা সারাদিন পরিশ্রমের পরে দুটো ভাত খেয়ে বিশ্রাম করতে চায়। লক্ষ্মী পূর্ণিমার উজ্জ্বল চাঁদের আলোয় তার পোশাক দেখে অনুমান করলাম যে শুয়ে আছে সে একজন সন্ন্যাসী। আমি এক পা দুপা করে তার কাছে গিয়ে একটু ঝুঁকে দেখতে গেছি, ঠিক তখনই লোকটা একটু নড়ল। আমি একটু অপ্রস্তুত হয়ে পিছিয়ে এলাম। ভাবলাম হয়তো সে আমার পায়ের শব্দ শুনতে পেয়েছে বলেই জেগে উঠেছে, কিন্তু আমার ধারণা ভুল। সে পুনরায় আবার জড় বস্তুর মতো হয়ে পড়ে রইল। আমি আরো মিনিট পাঁচেক চুপ করে দাঁড়িয়ে রইলাম, তবুও তার তরফ থেকে কোনো রকমের সজীব প্রত্যুত্তর পেলাম না। সেখান থেকে চলে যেতেই পারতাম, কিন্তু চোখের সামনে একজন মানুষ যদি রাস্তার পাশে উপুর হয়ে পড়ে থাকে তবে সে দৃশ্য অগ্রাহ্য করে যাওয়া যায় না। নিচু গলায় প্রশ্ন করলাম, এই যে আপনি রাস্তার পাশে এভাবে শুয়ে আছেন কেন? আমি কি আপনার কোনোভাবে সাহায্যে আসতে পারি? আমায় অবাক করে লোকটি উপুর হয়ে শুয়ে থাকা অবস্থাতেই জবাব দিল, এ বড় ভয়ঙ্কর রাস্তা বেঁচেছিস তুই। এই রাস্তায় আর বেশি দূর এগোস না। যেটুকু পেয়েছিস সেটুকুই তোর দৈবিক প্রাপ্তি মনে করে ফিরে যা। তার উত্তরে বুঝতে বাকি রইল না যে যিনি পড়ে রয়েছেন তিনি একজন সিদ্ধ পুরুষ। নইলে আমার দিকে না তাকিয়েই আমার অভিপ্রায় বুঝলো কিভাবে। হাত জোর করে বললাম, কিন্তু
কিন্তু গুরুজি, আমি যে কোনো প্রকার ত্রুটি রাখিনি আমার চলার পথে। যেটুকু শক্তি পেয়েছি আমি তা তো মানুষের উপকারেই কাজে লাগাই, তবুও এমন অপ্রাপ্তির কারণ? এবার লোকটি ধীরে ধীরে উঠে বসল। তার নিষ্পলক দৃষ্টিতে দেখলাম একটা অস্থির নেশার ঘোর তার নেত্র যুগলে উন্মাদের মতো ছোটাছুটি করছে। সে আমার দিকে তাকিয়েছে ঠিকই, তবে তার দূরদৃষ্টি যেন আমায় দেখছে না। মনের অগোচরে এইরূপ অবস্থায় যে কোনো মানুষ তার পেছন দিকে ঘুরে একবার দেখে। আমিও তাই করলাম, এবং পেছনে ঘোরা মাত্রই যা দেখলাম তাতে আমার মনের মধ্যে সঞ্চিত থাকা সমস্ত মূল্যবান স্মৃতিগুলি মিলিয়ে গিয়ে নিমেষেই ঠিক বুকের মাঝখানটা শূন্য হয়ে গেল। সেই দৃশ্য আমায় একজন অতি সাধারণ মানুষে পরিণত করতে এক মুহূর্ত সময় নিল না। রাস্তার এপারে ওই মানুষটিকে পড়ে থাকতে দেখে ঠিক তার বিপরীত দিকে পরিবেশটা আমি ভালো করে লক্ষ্যই করিনি। সেদিকে তাকিয়ে দেখি এক নীল রঙের আলোক রেখাকে কেন্দ্র করে একজন গৌর বর্ণা বিচিত্র বস্ত্রধারী রমণী নৃত্য পরিবেশন করছে। ইতিমধ্যে তার ভয়ঙ্কর রূপ লাবণ্যে ত্রিভুবন মোহিত করে ফেলেছে সেই নারী মূর্তি। তার দৃষ্টি অনুসরণ করে আমি নিশ্চিত হলাম সে তাকিয়ে আছে আমার পেছনে থাকা অপরিচিত ওই অজ্ঞাত লোকটির দিকে। নানাবিধ অলঙ্কারে সুশোভিত এবং নূপুর ও রত্ন নির্মিত কুণ্ডলে পরিমণ্ডিতা রমণী ধীর পায়ে লোকটির দিকে এগিয়ে আসতে শুরু করল। এমন দৃশ্য নিজের চোখের সামনে ঘটতে থাকলে নিজের শারীরিক স্থানান্তর ঘটানো খুব জটিল কাজ। আমার হাত পা যেন অবশ হয়ে গেছে, তবুও নিজের সর্বশক্তিতে মেয়েটির আসার পথ সুপ্রশস্ত করলাম। লোকটি তখনও একই রকম ভাবে নেশাগ্রস্ত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রয়েছে। সত্যি বলছি, প্রকৃতির এমন নীলচে রূপ আমি আগে কখনো দেখিনি। রমণী তার কাছে এসে বলল, বলো, কি চাও তুমি? লোকটি এবার মন্ত্রমুগ্ধের মতো তার হাত জোড় করল রমণীর সম্মুখে। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, মা, আমার নাতির 2 মাস হয়ে গেল অসম্ভব জ্বর। কোন ডাক্তার বদ্যিতে তাকে রেহাই দিতে পারছে না। আমায় তাকে বাঁচানোর একটা উপায় বাতলে দিন মা। তোমার পাঠকক্ষে তোমাদের বংশ পরম্পরার জমে থাকা কাগজ, পুস্তক ও পুঁথিগুলো ভালো করে দেখো। সেখানেই পেয়ে যাবে এই রোগ নিরাময়ের উপায়। এই কথাটাই শেষ আমার কানে এলো। ঠিক তখনই একটা মৃদু মধুর সুগন্ধ আমার দেহ মনকে একেবারে অবশ আচ্ছন্ন করে দিল। আমার জ্ঞান যেটুকু সময় ছিল তার মধ্যেই দেখলাম ওই লোকটি আবার যথাস্থানে ঘুরে উপুড় হয়ে শুয়ে পড়ল। তারপরে কি ঘটেছে আমি আর কিছুই জানি না। আমার জ্ঞান যখন ফিরল তখন বোধহয় মধ্য রজনী। একটু ধাতস্থ হতেই দেখলাম আমার পাশে শুয়ে থাকা লোকটি এবার কিন্তু আর শুয়ে নেই। সে খানিকটা দূরে বসে আমারই দিকে তাকিয়ে রয়েছে। তার ঠোঁটের কোণায় লেগে রয়েছে মিটিমিটি হাসি। হাতের ইশারায় আমায় তার পাশে ডেকে বললে, যা দেখলে তাকে বলি একটা ইন্দ্রজাল। তবে হ্যাঁ, এটা তোমার প্রশ্নের উত্তর বটে। তারানাথ, তোমার জীবনে তোমার ঠাকুর তার অবদান অপরিসীম। তাই সেই অপার্থিব ভালোবাসার টানেই তার আত্মা সব সময় তোমার সাথেই থাকে। মনে রেখো, সে কিন্তু চায় না যে তুমি সম্পূর্ণ গৃহত্যাগী হও। এভাবেই সে নিজের ভাই কেদারনাথ চক্রবর্তীকে হারিয়েছে। তোমাদের বংশের উপরে ব্রহ্মচর্যের যোগ আছে জানি, কিছু করার নেই। তবে এই শেকল বা রীতি ভাঙতে পারো কেবল তোমরাই। তোমার ঠাকুর তার আত্মা
তোমায় সব সময় বৈষয়িক জীবনের দিকে টানবে, তবে তোমার এই সাধন জীবনের পক্ষে ওই ঘরের প্রতি টান ব্যাপারটা একেবারেই শুভ ফলদায়ক নয়। এতে মৃত্যু পর্যন্ত হতে পারে তোমার। সে কারণেই বলছি, তুমি ফিরে যাও। যেটুকু যা অর্জন করেছ তা দিয়ে তোমার জীবন অনাহারে কাটবে না। কথাটা শুনে আমার খারাপ লেগেছিল ঠিকই, তবে এই ভালোবাসার মোহ কাটাতে না পারাটা যে আমায় ধীরে ধীরে ঘরের দিকে নিয়ে যাচ্ছে তা আমি বেশ বুঝতে পারছিলাম কয়েকদিন যাবৎ। হাত জোর করে বললাম, গুরুজি, আমায় এই মায়াজাল থেকে বের হওয়ার উপায় বাতলে দিন। আমি গৃহত্যাগী হয়েছি উচ্চ মার্গে সিদ্ধি লাভ করবার আশায়। আমি ঈশ্বরের সান্নিধ্য চাই গুরুজি। আমায় মুক্ত করে দিন গুরুজি, কিছু একটা করুন যাতে আমি মুক্তি পাই এই মহচ্ছন্ন অবস্থা থেকে। দয়া করুন আমার উপর গুরুজি, আপনি দয়া করুন। সাধু আমার ঘাড়ে আলতো ভাবে তার একটি হাত রাখল, তারপর নিচু গলায় বলল, তুমি পারবে না তারানাথ। ভালোবাসার মানুষকে অস্বীকার করার ক্ষমতা খুব কম মানুষেরই থাকে, আর যারা এই খুব কম সংখ্যক মানুষদের মধ্যে পড়ে তারাই তো সর্বজ্ঞ। সে যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎ মুহূর্তের মধ্যে বর্ণনা করতে পারে, এবং শুধু তাই নয়, সেই বর্ণনায় নির্দিষ্ট ব্যক্তির বর্তমান মনের অবস্থা নিখুঁতভাবে ব্যক্ত করা যায়। এই যেমন এখন তোমার মনের মধ্যে আমায় কোনো একটা প্রশ্ন করার বাসনা জেগে উঠেছে। সেই প্রশ্নটা কি সেটাও আমি আগের থেকে বুঝতে পারছি। শোনো, তার সংক্ষিপ্ত বর্ণনা হলো, তুমি জানতে চাইছো আমার জীবনে কি তেমন কেউই নেই যার প্রতি আমার প্রেমের উদয় হয়নি, তাই তো? আমি অবাক হয়ে তার চোখের দিকে চেয়ে রইলাম। সে কিছুক্ষণ রহস্য মাখা চোখে আমার দিকে তাকিয়ে থেকে তারপর মৃদু হেসে আবার বলতে শুরু করল, সাধনা হলো জীবনের এক অতি বিচিত্র অধ্যায়। এখানে অনেক কিছুই ঘটে বা ঘটে যায়, যার সম্বন্ধে কোনো সম্মুখ ধারণা বা জ্ঞান দিয়ে সীমানা নির্ধারণ করা অসম্ভব। তবে সাধনায় কোনো কোনো সময় এমন পর্যায়ে আসে যার নেশা বা উন্মত্ততা সাধারণ মানুষ কখনো অনুভব করতে পারেনি। তখন একমাত্র সজ্ঞান সম্বল করে অজানার পথে বেরিয়ে পড়তে হয়, যেমন তুমিও বেরিয়ে পড়েছ। তবে এই পথে পাবে উত্থান, পাবে পতন, এবং তাই নিয়ে নিজের মনের মধ্যে চলবে যুক্তি তর্কের বন্ধ, বিচার ও প্রতিকার। এবং সংক্ষেপে এই প্রক্রিয়াকেই বলা হয় প্রকৃত সাধনা। আর এই পথে তুমি তো একা নও তারানাথ। তারানাথ, তোমার ঋণাত্মক সাধন সঙ্গিনীর প্রাপ্তি ঘটেছে মধুসুন্দরী দেবীর রূপে। এত অল্প সময়ের মধ্যেই পঞ্চমুণ্ডের আসনে উপনিবেশ এবং দেবীর দর্শন এ মোটেও সুদূর প্রসারী তন্ত্র জীবনের লক্ষণ নয়। সে দেবীর ক্ষমতা এতটাই যে সে তোমায় কখনো সিদ্ধ পুরুষ হতে দেবে না। কারণ সাধকের সিদ্ধি একবার সম্পূর্ণ হয়ে গেলে সে মধুসুন্দরী দেবীকে মনে রাখার বিন্দু মাত্র প্রয়োজন মনে করবে না। কিন্তু যে দেবীকে তুমি মন দিয়েছ আর তোমার সাধন জীবনের যে স্তরে দিয়েছ, তাতে তোমার দুর্বল ব্যক্তিত্বের প্রমাণ পেয়েছে দেবী। মধুসুন্দরী দেবী দানবী, তিনি মোটেই মানবী নন। তাহলে বুঝতে পারছো
কোন সম্পর্কের মায়াজালে তুমি অজান্তেই পা রেখেছ? কথাগুলি শুনে স্থানুর মতো আমি তার দিকে চেয়ে রইলাম। সত্যিই তো, যেই ভয়টা আমি পেয়েছিলাম, সাধুর কথায় সেই সম্ভাবনাটাই পরিণতি পেল। মধুসুন্দরী দেবীর সঙ্গে বরাকর নদীর তীরে ওই দিনগুলি কাটানোর পর থেকে আমি নিজের প্রত্যয়ের প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছিলাম। আসলে একটা সাধারণ তান্ত্রিকের পক্ষে দেবী রূপ দর্শন করবার জন্যে যে অসাধ্য সাধন করতে হয়, সত্যি আমি তার কোনো কিছুই করিনি। তা না করে একজন সিদ্ধ পুরুষের চোখে ফাঁকি দিয়ে তারই পঞ্চমুণ্ডির আসনে উপনিবেশ করেছিলাম। আর সেই রাতেই হয় আমার দেবীর সঙ্গে প্রথম সাক্ষাৎ। তারানাথ থামল। অবশ্যই এই বিরতির অন্য একটা কারণও হতে পারে। আমাদের গরুর গাড়িটি হঠাৎ থেমে গেছে কোনো কারণে। বাইরে সনসনে হাওয়ার শব্দ শুনতে পাচ্ছি, বোধহয় ঝড় উঠতে চলেছে। বৈশাখ মাসের মাঝামাঝি এই সময়টায় কাল বৈশাখী কোনো বিচিত্র ব্যাপার নয়। গাড়োয়ান গাড়ির পেছনের দিকে এসে আমার দিকে হাসি মুখে চেয়ে বললে, বাবু, আপনি যেখানে বসেছেন ওখানে দেখুন একটা চটের বস্তা আছে। আকাশের যা অবস্থা, ঝড় বৃষ্টি হবে রোজ এই সময় কম বেশি প্রতিদিন হচ্ছে। ওই একটা চটের বস্তা আছে দেখুন, ওটা আমার একটু লাগবে। বৃষ্টি হলেই ওটা মাথায় দিয়ে বসতে হয়। এদিক ওদিক তাকিয়ে অবশেষে গাড়োয়ানের মাথায় দেওয়ার বস্তাটি নিজের আসন রূপেই আবিষ্কার করে একটু লজ্জিতই হলাম। গাড়োয়ান বস্তা নিয়ে চলে যাওয়ার পর আমি তারানাথকে বললাম, ঠাকুমশাই, তারপর কি হলো? মানে আপনি কি করে এগোলেন তারপর আপনার সাধন জীবনে? মানে আমি বলতে চাইছি, এই যে মধুসুন্দরী দেবীর আবির্ভাবের ফলে আপনার তন্ত্র জীবনে এমন বিপর্যয় নেমে এলো, আপনি এর বিপরীতে কোনো পদক্ষেপ নেননি? তারানাথ মুখ নিচু করে বসেছিল। আমার প্রশ্নে ধীরে ধীরে মাথা তুলে বলল, সেই কারণেই তো এই গল্প তোমায় বলছি। মনে রেখো, সকল প্রাপ্তির একটা নির্দিষ্ট সময় থাকে, কিন্তু সেই সময়কালের আগেই যদি নির্দিষ্ট বস্তুর প্রাপ্তি ঘটে, তবে তা মানুষের জীবনে ভয়ঙ্কর অভিজ্ঞতা রেখে যায়। আমার জীবনের এই ঘটনাটি তারই জীবন্ত উদাহরণ। ঠাকুমশাই, বলুন না সেই অভিজ্ঞতার কথা। গাড়োয়ান বললে, ঝড় বৃষ্টি আসন্ন। এই গ্রাম্য মেঠো পথে বৃষ্টি বাদলার মধ্যে এই কাহিনীটা আমার মনে এক অন্যরকম ছাপ রাখতে চলেছে, আমার বিশ্বাস। সোজা কথায়, আমার মতো পাকা শ্রোতারা গল্প শুনবার জন্য এমনই পরিবেশের অপেক্ষা করে, তা তো আপনি জানেন। গাড়োয়ান আবার ধীরে ধীরে গাড়ি গড়াতে শুরু করেছে। তারানাথ বোধহয় কাহিনীটি মনে মনে সাজানোর কাজে ব্যস্ত ছিল, কিন্তু আমার প্রস্তাবে হঠাৎ করেই আমার দিকে ভ্রুকুটি করে চাইল। তারপর বলল, গল্প সে জিনিস আমি বলতে জানি না। আমি কেবল পারি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলিকে পরিস্থিতি ও আলোচনার নিরিখে তোমাদের সামনে তুলে ধরতে। কাজেই যদি গল্প শুনতে হয়, তবে সেই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। নিজের অজান্তেই তারানাথের মনকে ঈষৎ ক্ষুণ্ণ করে ফেলেছি, তা বেশ বুঝতে পারলাম। বললাম, না মানে আসলে ঠাকুরমশাই, সঠিক উপমার অভাবে হঠাৎ করে গল্প শব্দটা বেরিয়ে গেছে মুখের থেকে। যদি আপনার জীবনের কাহিনীগুলি সত্যিই নিছক গল্প মনে করতাম, তবে কি আর এই রামজয়পুরে যাওয়ার উদ্দেশ্যে আপনার সঙ্গী হওয়ার লোভটা আমায় পেয়ে বসতো? আমার অধ্যত্ত ক্ষমা করুন ঠাকুরমশাই। বলুন ঠাকুরমশাই, তারপর কি হলো? তারানাথ চোখ বুজে কয়েক মুহূর্ত কিছু একটা ভাবল, তারপর বলল, আচ্ছা বেশ, শোনো, একটু কান দুটো সজাগ রাখবে। একেতেই নির্জন রাত্রি। আমি চাই না আমার এই ঘটনা তুমি ব্যতীত আর কেউ জানুক। কাজেই যাতে গাড়োয়ানের শ্রবণ সীমা পর্যন্ত আমার কণ্ঠ না পৌঁছয়, আমি সেভাবেই বলবো। প্রয়োজনে একটু এগিয়ে এসো এদিকটায়। আমি তাই করলাম। বুঝলাম এই কাহিনী এখানে কেবল আমি আছি বলেই তারানাথ বলতে চলেছে, নইলে কিশোরীর উপস্থিতি থাকলে সে নিশ্চয়ই অন্যভাবে বিষয়টাকে ঘুরিয়ে দিত। তারানাথ একটা পাসিং শোয়ে অগ্নি সংযোগ করে বলতে শুরু করল, তখন আমার বয়স কত হবে? এই 25 কি 26 বছর।
সেই সময় আমি অপরিণত বুদ্ধিসম্পন্ন নির্বোধ এক যুবক মাত্র, কিন্তু শরীরে রাগ ও জেদের বিন্দুমাত্র অভাব ছিল না। সাধুর কথা শুনে মনের মধ্যে তীব্র এক জেদের উদয় হলো। মনে মনে ঠিক করে নিলাম এই মধুসুন্দরী দেবীর প্রেমের মায়াজাল থেকে আমায় যেভাবেই হোক মুক্তি পেতেই হবে, এবং সেই পথ আমায় সাধুই দেখাবেন। তাকে সবিনয়ে বললাম, গুরুজি, আমায় এই মর্মান্তিক প্রণয়ের হাতের থেকে রক্ষা করুন। এর জন্য যা করতে হয় আমি তা করতে রাজি। একবার আমায় প্রায়শ্চিত্ত করবার সুযোগ করে দিন। আমার কথা শুনে সাধুজি খানিক চুপ করে রইল, তারপর বলল, দেখো তারানাথ, তোমার কপালে ও শরীরে তন্ত্র সাধনার সমস্ত লক্ষণ বর্তমান, তাই এই কথাগুলো আমি তোমাকে বলছি। যদি তুমি এই পর্যায়ে চলতে থাকো তাহলেও কিছু উচ্চ মার্গের সাধু সঙ্গ পাবে, কিন্তু তোমার উচ্চ পর্যায়ে সিদ্ধি লাভ হবে না। তবে এখন যে কার্য তুমি করতে চাইছো তা সম্পূর্ণ তোমার নিয়তির বিপরীতে। কাজেই আমি তোমায় পথ বাতলে দিলেও সফলতার কোনো নিশ্চয়তা আমি তোমায় দিতে পারবো না। এবার বলো, তুমি কি রাজি? প্রথমেই যা বললাম, একজন গৃহত্যাগী উচ্চ মার্গের তন্ত্র সাধক হওয়াই ছিল আমার প্রধান লক্ষ্য, এবং সেই মুহূর্তে আমার ওই প্রত্যয় আমাকে তীব্রভাবে বিদ্রূপ জানাচ্ছিল। আমি দৃঢ় স্বরে বললাম, আমি রাজি গুরুজি, আপনি বলুন আমায় কি করতে হবে। বেশ, শোনো তবে। প্রেমের মৃত্যু শুধু প্রেম দিয়েই সম্ভব, আর তোমার প্রেমের স্রষ্টা যখন একজন দেবী, সেই অর্থে তাকে সরাতে গেলে তোমাকে অন্য এক দেবীকে নিজের প্রেমিকা হিসেবে ধারণ করতে হবে। আমি স্তম্ভিত হয়ে গেলাম এই প্রস্তাবে। কৌতূহলী দৃষ্টিতে সাধুর দিকে চেয়ে বললাম, গুরুজি, কি সেই দেবী? সাধুর শান্ত চোখে এক সুপ্ত বিস্ফোরণ ঘটে গেল। চোয়াল শক্ত করে বলল, তোমায় সাধনা করে দেবী কুণ্ডলিনীকে জাগ্রত করতে হবে। তোমার আত্মা যেমন ঋণাত্মক সঙ্গিনীকে সাধনার মাধ্যমে অর্জন করেছ, ঠিক তেমনি তোমারই আত্মা দিয়ে তৈরি হবে এক ধনাত্মক শক্তি। এই দেবী শুধু তোমার চলার পথকেই প্রশস্ত করবে না, উপরন্তু তোমার সম্পূর্ণ সাধন জীবনে সঙ্গিনী হয়ে সিদ্ধি এনে দেবে। এমনকি সিদ্ধি লাভ হওয়ার পরেও তোমার পরবর্তী জীবনে সে তোমার থেকে বিচ্ছিন্ন হবে না, এবং পঞ্চমাকারে সিদ্ধি হলে সে তোমার শরীরে প্রবেশ করে কুণ্ডলিনী শক্তি হয়ে বিরাজমান হয়ে থাকবে। তবে সাধনা কিন্তু একেবারেই সহজলভ্য নয়। নিয়মের অমান্যতা সাধককে ভয়ঙ্কর মৃত্যু পর্যন্ত দিতে পারে। মৃত্যুর ভয় আমার কোনো কালেই ছিল না। সব সময় মাথায় এটাই চলতো যে আমার অনেক কাজ করা বাকি। জানি না কেন মাঝে মাঝে চোখের সামনে একাধিক অসহায় বিপদগ্রস্ত মানুষের মুখ ভেসে উঠত। তবে সেই জন্যই কিনা জানি না, সাধুর কথায় একটুও ভয় পেলাম না। বললাম, আপনি সাধনার প্রক্রিয়া বলুন, আমি সবকিছু নিয়ম মেনেই পালন করব। সাধুজির দাড়ি গোঁফ ঢাকা ঠোঁটের রেখায় মৃদু একটা হাসি খেলে গেল, বুঝতে পারলাম। সে বলল, কোন শ্মশান সংলগ্ন অঞ্চলে গিয়ে সন্ধ্যার পর নদীতে স্নান করে সবার প্রথমে গঙ্গা পুজো করবে। তারপর সেই নদী তীরে শুভ্র বস্ত্রে পূর্ব দিকে মুখ করে দেবী কুণ্ডলিনীর আরাধনা করবে। প্রথম দিন কেবল এটুকুই হবে প্রধান কাজ। দ্বিতীয় দিন হবিষ শিখে মুক্ত মনে যথাসময়ে আবার নদী তীরে গিয়ে বসবে। যদি লক্ষ্য করো, পূর্ব রাতের সাধনার স্থানটিতে
কোনো গর্তের সৃষ্টি হয়েছে, তবে মনে করবে দেবী কুণ্ডলিনী তোমার ডাকে সাড়া দিতে চাইছেন। আর যদি তেমন কোনো কিছু না হয়? যদি না হয় তাহলে তুমি সেই স্থানটিকে আর খুঁজেই পাবে না। নদীর জল জোয়ারের আকারে ফুলে উঠে সেই স্থানটিকে আবৃত করে রাখবে। তবে মনে রেখো, হবিষ্যি সেরে তবেই নদী তীরে যেও, অন্যথা যেও না। দ্বিতীয় দিন আসনে বসার পূর্বে ওই গর্তের চারিদিকে ধূপ ধুনো জেলে প্রথমে জায়গাটিকে পবিত্র করে নেবে। মনে রেখো, ওই রাতটি নির্ধারণ করবে তোমার বাকি জীবনের চলার পথ। আসনে বসে মুক্ত নেত্রে সাধনার বীজ মন্ত্র জপ করতে হবে। সহজ কথায় বলে রাখি, এই রাতে এমন অনেক কিছুই দেখবে যা এর আগে কোনোদিনও দেখোনি। পরদিন সকালে যদি দেখো সেই গর্তটি এত সবের পরেও অক্ষত আছে, তাহলে বুঝে নিও তোমার কুণ্ডলিনী সাধনায় সিদ্ধি লাভ ঘটেছে। সেদিনের থেকেই তুমি এক সঙ্গিনীকে নিজের সঙ্গে পাবে, যে তোমায় উচ্চ মার্গের সাধক না বানিয়ে ছাড়বে না। সেদিন এটুকু বলেই সাধনার বীজ মন্ত্র শিখিয়ে দিয়ে সাধু স্থান থেকে প্রস্থান করল। কেবল যাওয়ার সময় একবার বলল, তবে মনে রেখো, বর্তমানে যে দেবীর আলিঙ্গনে তুমি অবকাশ কাটাও, সে কিন্তু এত সহজে এই ধনাত্মক দেবীকে তোমার সাধনায় সিদ্ধি পেতে দেবে না। প্রয়োজনে সে সাধককে মেরেও ফেলতে পারে। আমি সেদিন বাকি রাতটুকু ওখানেই থাকলাম। সাধুর কাছেই শুনেছিলাম ওই গ্রামে কোনো শ্মশান নেই। আশেপাশের 3টি গ্রামের মানুষ যায় তালদিঘির শ্মশানে। যে শ্মশান আমি যে স্থানে ছিলাম তার থেকে মাইল 3 পথ। সে কারণেই ভোর হতেই হাঁটা শুরু করলাম তালদিঘির শ্মশানের উদ্দেশ্যে। 2 গ্রামের থেকেই হবিষ্যির চাল ডাল সংগ্রহ করতে করতে সন্ধ্যা নাগাদ পৌঁছালাম শ্মশান চত্বরে। আমার ভবঘুরে জীবনে বহু শ্মশানে আমি রাত কাটিয়েছি, তবে এরকম জায়গা আমি আগে কখনো দেখিনি। শ্মশান চত্বরে প্রবেশ করা মাত্রই একটা চামড়া পোড়া গন্ধ আমার নাকের ওপরে আছড়ে পড়ল। শ্মশানের যে জায়গাটিতে দহন কার্যের সমস্ত সরঞ্জাম রাখা হয় সেই জায়গাটি অপেক্ষাকৃত উঁচু হয়। লক্ষ্য করলাম একটা সাদা বস্তার মতো কিছু ওই উঁচু জায়গাটিতে পড়ে আছে। প্রথমে দেখে আঁতকে উঠলেও সেই বস্তুটি ভালো করে পর্যবেক্ষণ করে বুঝলাম এটা কোনো বস্তা নয়, এটা আজকের পরলোকগত ব্যক্তির পরনের শেষ পোশাক, অর্থাৎ একটা সাদা রঙের ধুতি। কাজেই ওই ভয়ঙ্কর গন্ধের উৎস বুঝতে আর বাকি রইল না। ওই বেদি বরাবর সোজা তাকিয়ে দেখি তখনও এই মানুষটির চিতা, অর্থাৎ যার পোশাক পড়ে আছে, সেটি সম্পূর্ণ নেভেনি। কয়েকটি পোড়া কাঠের শেষ অংশ নিজেদের সম্পূর্ণ অস্তিত্ব বিলীন করবার জন্যে মরিয়া হয়ে লেগে রয়েছে। এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু এবার শরীরটা ধীরে ধীরে ক্রমশ ভারী হতে শুরু করল। ওই পোড়া কাঠগুলির দিকে তাকিয়েছিলাম এক দৃষ্টিতে। হঠাৎ যেন মনে হলো সেগুলি সহজাতভাবে জ্বলছে না। নিভে আসা কাঠে ফুঁ দিলে সেগুলি যেমন মাঝে মাঝে লাল হয়ে ওঠে, ঠিক তেমনি ওই পোড়া কাঠগুলো কিছু সময় পর পর উজ্জ্বল হয়ে উঠছে। যদি ব্যাপারটা সত্যি হয় তবে যে ব্যক্তি ফুঁ দিচ্ছে সে কোথায়? পূর্ণিমার আকাশ মেঘযুক্ত হলেও যেটুকু দেখা যাচ্ছে তা কিন্তু যথেষ্ট। আমি ধীর পায়ে ওই কাঠগুলিকে লক্ষ্য করে এগোলাম। কিছুটা এগোতেই পায়ের তলায় ভেজা ভেজা একটা অনুভূতির স্পর্শ পেলাম। তাকিয়ে দেখি চিতা নেভানোর জল পোড়া কাঠের আশেপাশে কিছুটা অঞ্চলে জমে আছে।
তবে আমার এগিয়ে আসার সাথে সাথে আগুনের ফুলকি যে আরো বেশি লাল হয়ে উঠেছে তা স্পষ্ট বুঝতে পারছি। কাঠগুলির ওপরে একবার ঝুঁকে দেখতে গেছি, এমন সময় সেগুলি দাউ দাউ করে জ্বলে উঠল এবং একই সঙ্গে এই ঘটনার কারণ বুঝতেও বাকি রইল না। আগুনের ঝলকানিতে তার পাশে জমে থাকা জলে নিজের প্রতিবিম্ব দেখতে পেলাম। সেই প্রতিবিম্বে আমি কিন্তু শুধু সেখানে একা নই, স্পষ্ট দেখতে পেলাম আমার কাঁধে বসে কাঠগুলির উদ্দেশ্যে ফুঁ দিয়ে চলেছে একটি আধপোড়া মহিলা। আমি এক মুহূর্তও দেরি না করে এক দৌড়ে নদীতে নেমে পড়ে একটা ডুব দিলাম। কুণ্ডলিনী সাধনার আগের থেকেই এমন উপদ্রব শুরু হয়ে যাবে সেটা ওই সাধু আমায় আগে বলেননি। কোমর জলে দাঁড়িয়ে মরা চাঁদের আলোয় নিজের প্রতিবিম্ব দেখবার চেষ্টা করলাম আবার, কিন্তু এবার নিজের কালো ছায়ামূর্তি ছাড়া অন্য কিছুই দেখতে পেলাম না। লক্ষ্মী পুজোর পরপর গ্রাম বাংলার দিকে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব পড়ে যায়। ভেজা গায়ে সনসনে হাওয়ায় শরীরটা কেঁপে উঠল কয়েকবার। নদী তীরের এই অঞ্চলটি ছাড়া আশেপাশে যতদূর চোখ যায় পুরোটাই হোগলা সহ বড় বড় আগাছার জঙ্গল। আমি ভেজা গায়ে হাঁটু জলে দাঁড়িয়ে গঙ্গা পুজো সারলাম। সদ্য পাদং সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখ্যদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি ওং ধয়োদ গঙ্গাং শুক্লবর্ণাং নানালঙ্কার। পূর্ণিমার চাঁদের আলো তখন প্রায় ম্লান হয়ে এসেছে। নদীর ওপারে কোনো অজানা গ্রামের ওপর একটা তীব্র বিদ্যুতের ঝলক খেলে গেল। আমি প্রাথমিক প্রক্রিয়া সেরে দুটো ধূপ জেলে পদ্মাসনে বসে পড়লাম। কুণ্ডলিনী দেবীর আরাধনায় তখন প্রায় মগ্ন হয়ে গিয়েছিলাম। এমন সময় কানে এলো মরা পোড়াতে আসার অর্থাৎ শেষ কৃত্যের ধ্বনি। বুঝলাম শ্মশানে নতুন মরা এসেছে। আমি অপেক্ষাকৃত পরিষ্কার জায়গাটায় বসেছিলাম, তাই হঠাৎ মনে হলো এই জায়গা থেকেই তো সব দেহ স্নান করাতে নিয়ে যাবে। এমন সময় যদি তারা দেখে যে একটা লোক নদীতে যাওয়ার পথের ওপর বসে ধ্যান করছে, তাহলে তারা ঝামেলা সৃষ্টি করতে পারে। ধ্বনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে দেখে যেই উঠে দাঁড়িয়েছি, এমন সময় হঠাৎ সব কেমন শান্ত হয়ে গেল। চারিদিকে তাকিয়ে দেখলাম কোথাও তো কিছুই নেই। পুরো শ্মশান চত্বর সম্পূর্ণ জনশূন্য। বুঝতে বাকি রইল না, বিপরীত শক্তি কঠোরভাবে আমায় সাধনাচ্যুত করবার কাজে লিপ্ত হয়ে পড়েছে। নিজের ওপর প্রচন্ড রাগ হলো। যে দেবীর মোহে আচ্ছন্ন হয়ে দিনের পর দিন উন্মাদের মতো বরাকর নদীর তীরে পড়েছিলাম, আজ সেই সঙ্গিনী আমার উচ্চ সাধনার পথে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আসলে কি বলতো, ভালোবাসার বন্ধন মানুষকে ক্রমশ দুর্বল মনস্ক করে ফেলে। না হলে আমি সত্যিই সাধনার অনেক ওপরের মার্গ পর্যন্ত যেতে পারতাম। তারানাথ চুপ করে গেল। ওর ঝাপসা হয়ে আসা চোখের সামনে যে ওই অপার্থিব সুন্দর দেবীর কোমল রূপ আবার ভেসে উঠেছে, তা তার এক দৃষ্টিতে ছইয়ের থেকে বাইরের দিকে তাকিয়ে থাকা পর্যবেক্ষণ করা দেখলেই বোঝা যায়। গাড়োয়ানের কথা মতো বাইরে বৃষ্টি শুরু হয়েছে ঝমঝম করে। প্রকৃতি গরমের দগদগে অবস্থার পরে বৃষ্টির শীতলতা পেতে একেবারে যেন নিস্তব্ধ হয়ে রাতে ঘুমিয়ে প্রস্তুতি নিচ্ছে। আমি বাইরের দিকের থেকে একবার চোখ বুলিয়ে এনে তারানাথকে বললাম, ঠাকুরমশাই, তাহলে এরপর কি হলো? এই সাধনায় আপনার সিদ্ধিলাভ হয়নি? তারানাথ অন্য মনস্ক হয়ে পড়েছিল। আমার কথায় সে প্রকৃতিস্থ হল, বলল, হ্যাঁ হয়েছে, তবে এই সাধনায় সিদ্ধি লাভ করতে আমায় যে অভিজ্ঞতার শিকার হতে হয়েছে তার বর্ণনা হয়তো অতটা নিপুণভাবে আমি করতে পারবো না। এমনিতেই এই কাহিনী তোমার কাছে বলতে আমার খুব সংকোচ বোধ হচ্ছে, তবে শুরু যখন করেছি তখন শেষটাও শোনো। তারানাথ একবার কর্মরত গাড়োয়ানের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করল,
এই রাতে পুনরায় আবার আগের জায়গায় বসে দেবী কুণ্ডলিনীর আরাধনা শুরু করলাম। সারা রাত নির্বিঘ্নে সাধনা চললেও ভোরের দিকে আমার একবার মনে হলো পেছনে ঝোপের ভেতর থেকে চাপা স্বরে কোনো একটা মেয়ে মনে হয় কাঁদছে। সে কান্নায় যন্ত্রণা নয়, কেমন যেন একটা বায়নার সুর জড়িয়ে আছে। আরো কঠোরভাবে দেবী কুণ্ডলিনী সাধনায় মনোনিবেশ করলাম। আমি সব সাধনার মতো ভয়ঙ্কর সাধনায় বসেছি, সে অভিজ্ঞতার থেকেই বলছি। কুণ্ডলিনী সাধনায় একজন সাধকের সাথে যেরূপ অলৌকিকতার খেলা চলে তা সব সাধনার থেকে অনেক ভয়ঙ্কর। ভোরের আলো ফোটার সাথে সাথে আমি আরাধনার আসন ছেড়ে উঠে পড়লাম। মনের জড়তা কাটাবার জন্য একবার পেছনের জঙ্গলটার কাছে গেলাম। দেখি একটা ছোট হলুদ রঙের ছেঁড়া জামা আর কিছু বালিশ কাঁথার ছেঁড়া অংশ ছাড়া সেখানে আর অন্য কিছুই নেই। একটা কুকুর সেই কাপড়ের টুকরোগুলিকে নিয়ে টানাটানি করছে। আমি আবার শ্মশানের দিকটায় চলে এলাম। কয়েকটা শুকনো কাঠ জোগাড় করে একটা গর্ত করে মাটির সরা চাপিয়ে দিলাম তার উপরে। তারপর আগুন জেলে ভিক্ষে হিসেবে জোগাড় করে আনা চাল ধুয়ে ছেড়ে দিলাম ফুটন্ত জলে। হবিষ্যি খেয়ে আমায় আবার নদী তীরে যেতে বলেছিল সাধু। সে এও বলেছিল যে যদি হবিষ্যি খেয়ে পুনরায় সাধনার স্থানে ফিরে গিয়ে দেখি কোনো রকমের গর্তের সৃষ্টি হয়েছে, তাহলে বুঝে নিতে হবে দেবী কুণ্ডলিনী আমার আরাধনায় তুষ্ট হয়েছেন। আমি ওনার কথা মতো সমস্ত কথা মেনে দ্রুত পায়ে আবার ফিরে গেলাম নদীর তীরে। দেখি আমার সাধনার স্থলের থেকে কিছুটা দূরে একটা জটা জুটোধারী সাধু গোছের লোক দাঁড়িয়ে আছে। আকস্মিকভাবে ওই অজ্ঞাত মানুষটির উপস্থিতি আমার মনের ভেতরে কিঞ্চিত ভয়ের সৃষ্টি করল। কারণ নদী তীরে এই সময় কেউ এলে আমি তো তাকে দেখতে পেতাম। শ্মশান চত্বর থেকে একটাই স্থায়ী সরু মাটির তৈরি পথ নদী তীর পর্যন্ত গেছে। তবে ইনি এলেন কোথার থেকে? পরক্ষণে মনে হলো লোকটি আমার ওই সাধনা স্থলটির দিকেই বোধহয় তাকিয়ে আছে। আমি সেখানে পৌঁছালাম এবং দেখলাম সাধুর কথা মতো আমার কাল রাতে বসা আসনের সম্মুখে প্রায় 1 হাত গভীরতা সম্পন্ন একটা গর্তের সৃষ্টি হয়েছে। মনটা প্রসন্ন হয়ে উঠল। পূর্ব দিকে একটা প্রণাম করে আমি আগন্তুকের দিকে তাকালাম। তারানাথ, তুই জানিস তুই কি করতে চলেছিস? কণ্ঠটা আমার খুব পরিচিত, কিন্তু এই দাড়ি গোঁফে আবৃত মুখটা আমি আগে কখনো দেখিনি। সন্দিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আপনি কি? বৃদ্ধ আমায় অবাক করে মৃদু হেসে জবাব দিল, চিনতে পারলি না আমায়? এই বাঁকা হাসিটায় আমার মনে সাড়া পড়ে গেল। উনি আর কেউ নন, এই মানুষটি আমার ভবঘুরে জীবনের প্রথম অনুপ্রেরণা, আমার ঠাকুরদা। ঠিক এমন সময় আমার খুব কাছেই একটা কাক ডেকে উঠল আর আমি ঘুম থেকে জেগে উঠলাম। দেখি একটি নয় 2-2টো কাক সরার উপরে বসে খুঁটে খুঁটে ভাত খাচ্ছে আর নিজেদের মধ্যে ঝগড়া করে চলেছে। আমি বুঝলাম আমি হবিষ্যির ভাত বসিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এতক্ষণ যা দেখলাম সবটাই স্বপ্ন। তান্ত্রিকের জীবনটা বড়ই কঠিন, বুঝলে। পথে ঘাটে বেড়াতে বেড়াতে পরিবেশের অনেক অবৈষম্যমূলক কাজগুলিকে নিজের জীবনের সঙ্গে জুড়ে নিতে হয়। সরাটা হাতে নিয়ে নিয়ম রক্ষার জন্য অল্প 2-1 দানা মুখে দিলাম। কিছুক্ষণ পর শ্মশান চত্বরে 2-1 জন লোক জড়ো হলো। তারা নিজেদের মধ্যে কিছু আলোচনা করছে, কিন্তু সে আলোচনার বিষয়বস্তু কি তা শুনতে পেলাম না। পরক্ষণেই তাদের মধ্যে একজন অন্য একজনের হাত ধরে টেনে নদী তীরের দিকে নিয়ে যেতে শুরু করলো। আমি আর এক মুহূর্তও দেরি করলাম না, দ্রুত পায়ে নিজের আরাধনার ফলাফল নিশ্চিত করবার জন্য এগিয়ে গেলাম। বলা যায় না, তারা যদি সেখানে কোনো গর্ত হয়েছে দেখে সেটিকে মাটি দিয়ে বুঝিয়ে দিতে পারে। গিয়ে দেখি জায়গাটায় কেবল একটা গর্ত নয়,
আমার আসন সংলগ্ন বেশ খানিকটা জায়গা ধসে গিয়ে নদীর জলতল স্পর্শ করেছে। যে লোক দুটি আমার আগে আগে এলো, তাদের আলোচনার বিষয়বস্তু যে কি এবার আর বুঝতে অসুবিধা হলো না। মাটি থেকে প্রায় এক মানুষ একটা ফাটলের সৃষ্টি হয়েছে সেখানে। ওই লোক দুটি তার ধারে দাঁড়িয়েই গর্তের গভীরতা পর্যবেক্ষণ করবার চেষ্টা করছে। আমি এগিয়ে যেতেই তাদের মধ্যে একজন বললে, দেখুন না মশাই, কি অদ্ভুত ব্যাপার। কাল বিকেলেই শ্মশানে মরা পুড়িয়ে গেলাম, তখন সব ঠিকঠাক ছিল। রাতারাতি কেমন ধস নেমেছে দেখুন। আমি কোনো কালেই অভিনয় জিনিসটা করতে অভ্যস্ত নই, তাই অবাক দৃষ্টিতে একবার নির্দিষ্ট গর্তটির দিকে চাইলাম, কিন্তু কিছু বললাম না। লোকটি তার সঙ্গীকে বলল, ভাই, হরেন্দার মেয়েটা সত্যি ছোট থেকে ভুগিয়েছে, তার সাথে মরার পরেও কেমন একটা কাণ্ড করে গেল দেখো। শোনো, সবাইকে খবর দাও, এরপর এখানে সৎকার হওয়ার পর সবাইকে গঙ্গানগর ঘাটে যেতে হবে, কারণ এখানে আর কেউ নেমে স্নান করতে পারবে না। বলে লোক দুটি সেখানের থেকে চলে গেল। আমি তখন মনে মনে রাতের সাধনার প্রস্তুতি নিচ্ছি। এমন সময় দেখলাম জনাদশেক লোক একটা বাচ্চা মেয়েকে নিয়ে শ্মশান চত্বরে পৌঁছেছে। তাদের মধ্যে একজনের হাতে একটা বালিশ আর একটা হলুদ রঙের জামা। বিদ্যুতের মতো মনে পড়ে গেল, এই জিনিসগুলোই তো আজ ভোরবেলায় আমি দেখেছি। সংকোচ কাটাতে ওই ঝোপের কাছে গিয়ে দেখি ভোরবেলায় দেখা একটা জিনিসও সেখানে নেই। অর্থাৎ আমায় সম্পূর্ণভাবে কালচক্রে বেঁধে ফেলেছে আমার ঋণাত্মক শক্তি। আর এই বিরাট ফাটলের সৃষ্টি হয়েছে দুই প্রকার সাধন সঙ্গিনীর সংঘর্ষের ফলে। মধুসুন্দরী দেবী বলেছিলেন, আমি অন্য নারীকে স্পর্শ করলে তিনি আর আমায় দেখা দেবেন না। মোহমুগ্ধ হয়ে তখন তার কথায় সম্মতি দিয়েছিলাম ঠিকই, কিন্তু তার আসল চারিত্রিক বৈশিষ্ট্য হলো এই, তিনি কোনো মতেই চাইছেন না আমি অন্য কোনো দেবীকে নিজের সাধন সঙ্গিনী করে আরো শক্তিশালী হয়ে উঠি। কারণ এই সিদ্ধি লাভ তার ও আমার মাঝের সম্পর্ককে আমার কাছেই অনেক তুচ্ছ করে দেবে। কারণ একজন সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক সমস্ত সাংসারিক, বৈষয়িক এবং কামরৌপিক শক্তির ঊর্ধ্বে। তিনি চাইছেন না যে তার প্রতি আমার অমোঘ আকর্ষণ নিমেষেই মিলিয়ে যাক। সন্ধ্যার মধ্যে সমস্ত উপকরণ জোগাড় করে আবার নদী তীরে গিয়ে উপস্থিত হলাম। জিনিসপত্র রেখে নদীতে নামার মতন একটা জায়গা দেখে জলে নেমে পড়লাম। পরিবেশে আলো আধারের দ্বন্দ্ব লেগে রয়েছে। ঘন ঘাস বনের ফাঁকে ফাঁকে জোনাকিরা জল জল করে প্রমাণ দিচ্ছে যে আমি কেবল সেখানে একা নই। কেন জানি না সেই প্রথমবারের জন্য সেদিন মনে হয়েছিল আমার ওই বুক জলে দাঁড়িয়ে যে আজ এমন কিছু একটা ঘটতে চলেছে যা আমার জীবনের প্রতিটা পাতায় তার প্রভাব রেখে যাবে। কয়েকটা ডুব দেওয়ার পর হঠাৎ লক্ষ্য করলাম ঘাটের ওপরে যেখানে আমি প্রয়োজনীয় সামগ্রী রেখে জলে নেমেছি তার আশেপাশে একটা শেয়াল ঘোরাঘুরি করছে। কাজেই স্নান সেরে উঠে পড়লাম দ্রুত। শুদ্ধ দেহে পূর্বের আসনে পুনরায় দেবী কুণ্ডলিনী সাধনায় বসলাম। সাধুর সতর্কতা অনুযায়ী এই রাতেই উপদ্রব তুলনামূলক বেশি হওয়ার কথা ছিল। ভোর পর্যন্ত নির্বিঘ্নে সাধনা সম্পন্ন করে উঠে দাঁড়াতেই দেখলাম আমার থেকে কিছুটা দূরে এক অতীব সুন্দরী নারী আমার দিকে সন্তোষের দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে রয়েছে। খানিক ইতস্তত করে নিচু গলায় বললাম, দেবী, দেবী, আমি আপনাকে প্রসন্ন করতে পেরেছি, এই আমার পরম সৌভাগ্য। আপনি আমাকে পথ দেখান দেবী। আমায় অবাক করে দেবী বললেন, এই সাধনায় সিদ্ধ সাধকই কুণ্ডলিনীর পরম স্বামী হিসাবে গৃহীত হবে। তাই দয়া করে আমাকে দেবী বলো না। তবে এক সাধনায় সিদ্ধি লাভ হয় না। তাই তো আমি এসেছি তোমায় পথ দেখানোর জন্য।
তবে বলুন আমায় কি করতে হবে। সবার আগে গ্রামে ফিরে চলো। তোমার বন্ধু বীরজাভূষণের খুব বিপদ, তার যে তোমাকে খুব প্রয়োজন। মন্ত্রমুগ্ধের মতো তার নির্দেশ পালন করলাম। প্রতিটা মুহূর্তে নিজের শরীরের মধ্যে অনুভব করলাম একটা বিচিত্র অনুভূতি। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে দেবী আমার সাথে সাথেই আছেন। সাধুর কথা অনুযায়ী সে আমার অন্তরের অন্তলূপ থেকে আমার সাধন সঙ্গিনী রূপে আমায় পথ দেখাতে থাকলো। সত্যি বলতে কি, নিষ্ঠুর সময়ের দোলাচলে আমার মন থেকে মধুসুন্দরী দেবীর স্মৃতি ধীরে ধীরে মুছে যেতে থাকলো। তালদিঘির শ্মশান থেকে বাড়ি ফিরছি, সে তো আর একদিনের ব্যাপার নয়। সারাদিন হাঁটি আর সন্ধ্যার পর কোনো গৃহস্থের বাড়িতে আশ্রয় নিই। আর শুধু তাই নয়, অন্য কেউ না দেখতে পেলেও আমি তো তার উপস্থিতি মাঝে মাঝেই চোখের সামনে প্রত্যক্ষ করি। তাকে কি আর শ্মশানে বাদারে রেখে দিতে পারি? সত্যি বলতে একটা দায়িত্ববোধ জন্মে গিয়েছিল খুব অল্প সময়েই। কিন্তু আসলেই কি সমস্তটা এতটা স্বাভাবিক চলছিল? এত সহজেই কি কোনো দেবী তার অহংকার বর্জন করতে পারে? মধুসুন্দরী দেবী যে সবটায় নজর রেখে চলেছেন, তা আমার সুদূরতম চিন্তাতেও আসেনি তখন। তারানাথ হঠাৎ থেমে গেল। বুঝলাম গল্পের পটভূমি তাকে আবার বিভোর করে তুলেছে। বললাম, থামলেন কেন ঠাকুরমশাই, বলুন। এমন কাহিনী আপনার মুখে আগে কখনো শুনিনি। দয়া করে মনে কোনো সংকোচ না রেখেই বলুন। এর থেকে যে কতটা জ্ঞান লাভ হচ্ছে তা আপনাকে বলে বোঝাতে পারবো না। তারানাথের অবস্থা দেখে বুঝলাম সে মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছে হঠাৎ। এই কাহিনী যে সত্যি খুব অসহনীয় তার বলার অপেক্ষা রাখে না। তারানাথ তার চোখের ওপরে দুই হাত একবার বুলিয়ে নিয়ে আবার বলতে শুরু করল। দিনটা আমার স্পষ্ট মনে আছে। 17ই আশ্বিন, বৃহস্পতিবার। রামজয়পুর গ্রামে গিয়ে পৌঁছালাম। আর 21শে আশ্বিন সোমবার ছিল বীরজাভূষণের কাকার মেয়ের বিয়ে। তবে সে কথা জানতে পেরেছিলাম আমি বাড়িতে যাওয়ার পরেই। আমার সাধন সঙ্গিনীর কথা অনুযায়ী বীরজার নাকি খুব বিপদ। তাই দেরি না করে সেদিন সন্ধ্যাবেলাতেই তাদের বাড়িতে গেলাম। ওই বাড়ির সীমানায় পা রাখা মাত্রই আমি টের পেলাম বিপদের আশঙ্কা। এবং শুধু বিপদের আশঙ্কাই নয়, আমি এও বুঝতে পারলাম এই বাড়িতে খুব শীঘ্রই স্বজন বিয়োগ ঘটতে চলেছে। বাড়িটির প্রাঙ্গণে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে এক অল্প বয়সী মেয়ে আমার দিকে এগিয়ে এলো। তৎক্ষণাৎ আমার কানের কাছে ফিসফিস করে আমার সাধন সঙ্গিনী বলে দিল, এই মেয়েটি 2 দিনের মধ্যেই মারা যাবে। এর মৃত্যু যোগ স্পষ্ট। কথাটা শুনে আমি একটু কেঁপে উঠলাম। তবু নিজের চেহারায় কোনো ব্যস্ততার প্রকাশ না ঘটিয়ে মেয়েটিকে প্রশ্ন করলাম, মা, বীরজাভূষণ কি বাড়িতে আছে? মেয়েটি শান্ত গলায় বলল, হ্যাঁ, আপনি বসুন, আমি দাদাকে গিয়ে ডেকে আনছি। বলে সেই মেয়েটি আমায় একটি মাদুর পেতে বসতে দিয়ে ভেতর বাড়ির দিকে চলে গেল। খানিক বাদে বীরজা এসে আমায় খানিকক্ষণ ভালোভাবে দেখে বলল, তুই তারানাথ না? নিজের অজান্তেই সমবেদনায় আমার 2 হাত উঠে এলো। বললাম, হ্যাঁ ভাই, তুই ঠিক চিনেছিস। বীরজা আমায় বুকে জড়িয়ে ধরে বলল, তুই তো একদম ঠিক সময় এসেছিস ভাই। সোমবার আমার কাকার মেয়ের বিয়ে। কাকা মারা যাওয়ার পর মেয়েটা একেবারে অন্যরকম হয়ে গেছে রে। যাই হোক, বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। শোন, তোর উপরে কিন্তু বেশ কিছু দায়িত্ব দেব। নিজেকে সংযত রেখে বললাম, তুই চিন্তা করিস না ভাই, এসেছি যখন দায়িত্ব তো নিতেই হবে। আচ্ছা দাঁড়া, আমি কিছু খাবারের বন্দোবস্ত করি। বলে সে চলে গেল। ওর মুখ দেখে সত্যিই কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল আমার। আমার স্কুলের সহপাঠী এই বীরজাভূষণ,
তাকে কি করে বলি যে ভাই তোর কাকার মেয়েটি আগামী 2 দিনের মধ্যেই মারা যাবে? ও জল বাতাসা নিয়ে ফিরে এলে বললাম, বীরজা, তোর কাকার মেয়ে কোথায়? কই তাকে ডাক একবার দেখি। আমার সন্দেহই ঠিক হলো। রান্নাঘরের পাশে দাঁড়িয়ে থাকা ওই মেয়েটিকেই বীরজা ডাকলো। হাসি মুখে বলল, লক্ষ্মী, লক্ষ্মী, এই যে এদিকে এসো। এই দেখো, এটাও তোমার এক দাদা। আমরা ছোটবেলায় একসঙ্গে পঠন পাঠন করেছি। নাও, প্রণাম করো। মেয়েটি আমার পায়ে হাত দিয়ে নমস্কার করে মাথা নিচু করে সেখানের থেকে চলে গেল। বুঝলাম কিছু একটা ব্যাপার ওই মেয়েটি গোপন করতে চাইছে। এই মৃত্যু যোগ একেবারেই স্বাভাবিক নয়। কিন্তু পরপর 3 বার কুণ্ডলিনী সাধনায় সিদ্ধি লাভ না করতে পারলে আমার সাধন সঙ্গিনী আমাকে সর্বজ্ঞ হওয়ার ক্ষমতা প্রদান করবেন না। তাই ঠিক করলাম আমাকেই তার কাছে গিয়ে শুনতে হবে। বীরজাকে বললাম, তাই তোর কাছে একটা জিনিস চাইব, তুই কিন্তু না করতে পারবি না। আরে বল না, কি চাইবি তুই? আমি তোর কাকার মেয়ের সাথে একবার কথা বলতে চাই আলাদাভাবে, যদি কারোর আপত্তি না থাকে তো। বীরজা আমার কাঁধে চাপড় দিয়ে বলল, এতে আবার আপত্তির কি আছে? আমার বোন তো তোরও বোন নাকি। দাঁড়া, আমি ওকে ডেকে দিচ্ছি। বীরজা মেয়েটিকে ডেকে দিয়ে বাজারের থলে নিয়ে বেরিয়ে গেল। মেয়েটির নাম সার্থক। এমন লক্ষ্মীমন্ত শান্ত মেয়ের নামই তো লক্ষ্মী হওয়া উচিত। মাদুরে বসে নিচু গলায় বলল, বলুন দাদাবাবু, আমায় কি বলবেন? আচ্ছা বোন, আমায় একটা কথা বলো তো, তোমার কি এই বিয়েতে মত নেই? দেখো, আমায় বন্ধু মনে করে বলো, আমি তোমায় সম্পূর্ণ সাহায্য করব। যা ভেবেছিলাম ঠিক তাই। প্রশ্ন করবার সাথে সাথেই তার 2 চোখ জলে ভরে এলো। কেঁদো না বোন, কেঁদো না। দেখো, কান্নাকাটি করে সময় নষ্ট করো না, আমাদের হাতে সময় কিন্তু খুবই কম। দাদাবাবু, আমি পলাশকে ভালোবাসি। পলাশের সাথে ছাড়া অন্যত্র বিয়ে হলে আমি আত্মহত্যা করব। কথাটাও সহজভাবে বললেও আমি তো এখন জানি যে এই সিদ্ধান্তের ফল আগামীতে কি হতে চলেছে। হাতে সময় মাত্র 48 ঘন্টা। তার মধ্যে আমায় নিয়তি বদলে ফেলতে হবে। হ্যাঁ, এখানে বলে রাখি, স্বেচ্ছায় মৃত্যু অর্থাৎ আত্মহত্যা কপালে লেখা থাকলে সে নিয়তির পরিবর্তন করা সম্ভব। তবে বিধি নির্ধারিত মৃত্যুতে কারোর কোনো রকমের মুনশিয়ানা খাটে না। তাই সময় নষ্ট না করে বললাম, তুমি তোমার দাদাকে অর্থাৎ বীরজাকে এই কথা বলেছ? দাদাকে বলেছি, কিন্তু সে রাজি হয়নি। পলাশ তো তেমন কিছু করে না। তারপর তার বাবার সম্পত্তি বলেও কিছু নেই। কিন্তু দাদাবাবু, কই কই তাতে আমার তো কোনো আপত্তি নেই। আমার দরকার নেই কোনো মাৎসর্যে। আপনি একবার দাদাকে বোঝান দাদাবাবু। মেয়েটির অবস্থা দেখে আমার মনটি খুব খারাপ হয়ে গেল। সত্যিই তো, একটা মেয়ে শুধু ভালোবাসার অভাবে মরতে চলেছে, তা কি মেনে নেওয়া যায়? নরম কণ্ঠে বললাম, দেখো, ওসব আত্মহত্যার চিন্তা ভাবনা মাথার থেকে সরিয়ে দাও। আমি নিজে তোমার দাদার সাথে কথা বলবো। তুমি এই ব্যাপারে নিশ্চিত থাকো যে পলাশের সঙ্গেই তোমার বিয়ে হবে। লক্ষ্মীকে আশ্বস্ত করে পলাশের ঠিকানা নিয়ে সেদিন বাড়িতে চলে এলাম, কিন্তু নিজেকে নিজে ঠিক নিশ্চিন্ত করতে পারলাম না। মাঝরাতে দাওয়ায় বসে কি করব ভাবছি, আমার সাধন সঙ্গিনী এসে আমায় পথ দেখালেন। মেয়েটির বিয়ে হচ্ছে পাশের গ্রামে। তোমার বন্ধু বীরজাভূষণের মনে তাদের প্রতি বিরূপতা সৃষ্টি করতে পারলেই তোমার কাজ আরো সহজ হয়ে যাবে। এজন্যেই বলে, নারী শক্তির ওপরে বিশ্বাস রাখলে ধরনীর যে কোনো সম্পর্ককে বেঁধে রাখা সম্ভব। তিনি এই কথা না বললে আমার দূর দূরান্তের চিন্তায় এই সমাধানের উদ্ভব হতোই না।
বীরজা বরাবরই রকচটা। বাল্য বয়সে সে যখন ন্যাড়া করত, কারোর সাধ্য ছিল না তাকে ন্যাড়া বলে। সে অনৈতিক আত্মসম্মান বোধ তার মধ্যে যে এখনো বর্তমান, সেটা বুঝলাম তার পরের দিন তার সাথে কথা বলে। বীরজা, ওই ছেলের বাড়ির সাথে তোর বাড়ির কাজ হলে তোদের একটু নতশিরেই থাকতে হবে। কেন? তা কেন? মানে এমন কথা কেন বলছিস তুই? দেখ, এত বড় বাড়ির সঙ্গে সম্বন্ধ বেঁধেছিস, পরে নিন্দামন্দ কথাবার্তা কিছু হলে সেগুলো তো তোদেরকেই মেনে নিতে হবে। তারা কি ধুমধাম করে অনুষ্ঠান করবে, আর তোরা কিভাবে নমো নমো করে কাজ ছাড়বি দেখ। বীরজার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে বলল, কথাটা তুই ঠিকই বলেছিস, কিন্তু দেখ তারানাথ, আমি জীবনে কোনোদিনও চুরি চচ্চুরি করিনি। আমি কোনোদিনও মানুষের পিঠ পিছে কথা বলা সহ্য করতে পারবো না, কিন্তু এদিকে আমি সম্ভাব্য অনেক মানুষকে নিমন্ত্রণ করে ফেলেছি। এখন তাহলে কি করা যায় বলতো? তোর বিশেষ কিছুই করতে হবে না, তুই মাথা উঁচু করেই বোনের বিয়ে দিবি। তুই শুধু এই ছেলের বাড়িতে খবর পাঠিয়ে দে যে তোর নিকট সম্পর্কের কোনো আত্মীয় মারা গেছে, এই মুহূর্তে বিবাহের কাজ এগোনো সম্ভব নয়। বেশ, তাহলে তাই হবে। তাহলে তোমরাই ভেবে দেখো আমার ভবঘুরে জীবনে কি কি কাজ আমি করে বেরিয়েছি, কিন্তু এর ফলে যে বিপদ আমার জীবনে নেমে এলো তার ফল আমি আজও ভোগ করছি। তারানাথের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সত্যি বলতে এমন এমন রোমহর্ষক ঘটনা এই মানুষটির জীবনে ঘটেছে যে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে যাই। বেশ খানিকক্ষণ নীরবতার পর তারানাথ আবার বলতে শুরু করল। 21শে মে আশ্বিন, সকালবেলায় আমি পলাশের বাড়ির উদ্দেশ্যে আগে বেরিয়ে পড়লাম। সবে বাড়ির পাশের হাড়ুর দোকান পর্যন্ত এসেছি, এমন সময় নামলো তুমুল বৃষ্টি। কোনো মতে দোকানের ছোট চালাটার নিচে মাথা গুঁজে দাঁড়ালাম। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কিন্তু সে বৃষ্টি থামবার কোনো আভাসই নেই। সব যেন ভেসে যাবে আজকে। পরিবেশের রূপ দেখলে মনে হয় যেন বিকেল পেরিয়ে সন্ধ্যা নামছে। আরও বেশ খানিকক্ষণ অপেক্ষা করবার পর যখন দেখলাম বৃষ্টি থামবার কোনো পূর্বাভাসই নেই, তখন ধুতিটা খাটো করে বেরিয়ে পড়লাম হাঁটু জল ঠেলতে ঠেলতে। রাস্তা বলে তখন আর কিছুই নেই, যেন অথই সমুদ্রের ওপরে হেঁটে চলেছি। ঘর বাড়িগুলো যেন কোনো ঐশ্বরিক মন্ত্র বলে জলের ওপরে ভেসে রয়েছে। রাস্তাঘাটে একটাও জনমানুষ নেই যার কাছে অপরিচিত ঠিকানাটা জেনে নেব। তবুও স্কুলের পাশের কোনো একটা বাড়ি যে পলাশের বাড়ি হবে সেই অনুমান করেই এগিয়ে চলেছি। আমাদের বাড়ির থেকে পশ্চিম দিক বরাবর গেলে রামজয়পুর স্কুলের পেছন দিকটায় যাওয়া যায়। কোনো রকমে যখন সেখানে গিয়ে পৌঁছালাম তখন বৃষ্টির তাণ্ডবটা আরও যেন কিছুটা বেড়ে গেল। এদিকটায় কোনো জনবসতি নেই। ছোটবেলার থেকেই দেখছি এখানে চাষ জমি ছিল। অন্য জায়গার থেকে এখানে জলের গভীরতা অপেক্ষাকৃত কম। হাঁটু জল থেকে জলস্তর কমে গিয়ে তখন পায়ের পাতা এসেছে। স্কুলের পাশে তাল গাছটা লক্ষ্য করে এগোচ্ছি, এমন সময় দেখলাম একটা মেয়ে জমিতে গোড়ালি ডুবানো জলের মধ্যে শুয়ে আছে। দেখা মাত্রই আমি থমকে গেলাম। আমায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়তে দেখে মেয়েটি অবাক করে হেসে উঠল। আমার সাধন সঙ্গিনী আমার কানে কানে বলে গেল, এই শক্তিকে তুমি জাগ্রত করেছ, এটি তোমার ঋণাত্মক সঙ্গিনী। সামনের মেয়েটি উঠে দাঁড়ালো। ক্রুদ্ধ কণ্ঠে বললাম, চাও কি তুমি? আমার পথ আগলে দাঁড়িয়েছ কেন? মেয়েটি আমার দিকে এবার তাকালো। চোয়াল শক্ত হলো তার। বলল, উচ্চ সাধনা প্রাপ্তির জন্য মধুসুন্দরী দেবীকে ত্যাগ করবার সিদ্ধান্ত নিলে। এদিকে বীরজাভূষণ যখন তার কাকার মেয়ের সুনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে এক ধনীর ছেলের সঙ্গে তার বিবাহ নিশ্চিত করল, তখন তাকে কেন বাধা দিচ্ছ? মেয়েটি তার ভালোবাসার মানুষকে না পেলে আত্মহত্যা করবে বলে? সেই কারণেই কি তুমি পলাশকে নিয়ে যেতে চলেছ
কিন্তু এই একই কারণে উচ্চ পর্যায়ে সাধক হওয়ার লাভ তুমি নিজের ভালোবাসাকে বর্জন করছো। ভুলে যেও না তারানাথ, তুমিও একজন সাধারণ মানুষ। তোমার সিদ্ধি লাভের পর তোমার সাধন সঙ্গিনী তোমার সারা শরীরে মননে বিরাজমান হয়ে যাবে। তুমি চাইলেই তাকে কোনো বাহ্যিক আকার দিতে পারবে না, তোমার শাস্তি হবে না। কিন্তু এখানের থেকে এক পাও তোমায় এগোতে হলে তোমাকে দুটি পথের মধ্যে যে কোনো একটি পথ বেছে নিতে হবে। এক, তুমি তোমার বর্তমান সঙ্গিনীকে সম্পূর্ণরূপে ত্যাগ করে নিজের ঠিক আগের পর্যায়ে ফিরে আসবে, আর এতে তুমি কখনোই দুমুঠো অন্যের যন্ত্রণা ভোগ করবে না, এবং তারই সাথে এক দৈব সন্তানের জন্ম দেবে তোমার প্রিয়তমা পত্নী। আমার অংশ থাকবে সেই সন্তানের মধ্যে। অন্যথা এই দেবী যখন তোমার শরীরে সম্পূর্ণ প্রবেশ করে যাবে, তখন কিন্তু আবার মধুসুন্দরী দেবীর আকর্ষণ তোমায় উন্মত্ত করে তুলবে। তখন কিন্তু এই দেবী তোমায় ছেড়ে দেবে না। মনে রেখো, দেহের পরিপূরক দেহ, কিন্তু প্রেমের পরিপূরক প্রেম নয়। মধুসুন্দরী দেবীর কথাগুলো আজও আমার কানে বাজে। যাই হোক, বলাই বাহুল্য সেদিন আমি দেবীর কথা মতোই কাজ করেছিলাম। যতই যাই বলো না কেন, মননের নারী সামনে না এলেও শুধুমাত্র আড়াল থেকে তার কণ্ঠ শুনলেও মনের ভেতরটা মুগ্ধ হয়ে ওঠে। পলাশকে সেদিন নিয়ে এসেছিলাম বীরজার বাড়িতে। প্রথম প্রথম সকলে একটু নিমরাজি থাকলেও পরে সকলেই মেনে নেয় ওদের বিয়েটা। চলো, আজ আমার সঙ্গে যাচ্ছ তো রামজয়পুরে? তোমাকে সঙ্গে করে নিয়ে যাব লক্ষ্মীর শ্বশুর বাড়ি। সত্যি বলছেন ঠাকুরমশাই? আরে, আমার তো এখন থেকেই মনের মধ্যে কেমন উন্মাদনা বোধ হচ্ছে। তারানাথ মৃদু হেসে চুপ করে গেল। তারানাথের মুখে শোনা চরিত্রগুলিকে চোখের সামনে দেখতে পাওয়ার উত্তেজনাটা যে কতটা, সেটা কিভাবে আর ভাষায় লিখে বর্ণনা করি বলো। পরে তারানাথের মুখে জেনেছিলাম, যদিও সেটি অন্য একটি গল্পে, তা হল সত্যিই মধুসুন্দরী দেবীর আশীর্বাদ নিয়ে চারির জন্ম। এমনকি দেবী সেদিন ওই বৃষ্টির দিনে যে মেয়েটির রূপে তারানাথকে দেখা দিয়েছিল, চারিকে দেখতেও নাকি অনেকটাই তেমন। যাই হোক, পলাশের বাড়িতে গিয়েছিলাম তারানাথের সঙ্গে। এমনকি লক্ষ্মীকেও দেখলাম, এবং তাদের একমাত্র ছেলে বিল্টুকেও। তারানাথের মুখে যে মানুষগুলিকে যুবক যুবতী ভেবে কল্পনা করেছিলাম, এক রাতের পরেই যখন সেই মানুষগুলির সন্তান সহযোগে চোখের সামনে জীবন্ত রূপ নেয়, সে অপ্রস্তুত অবস্থা কি প্রকার হতে পারে বলুন তো আপনারা?